জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে দোসররা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগেই সতর্ক করেছিলাম, এখনও সতর্ক করছি যাতে শেখ হাসিনা সরকারের দোসরদের সচিবালয় থেকে অপসারণ করা হয়। শেখ হাসিনার দোসররা আবারও ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে, এটা আমরা কোনোভাবেই হতে দেব না। এবারে জানাবো পোড়া অফিস দেখে বিমর্ষ আসিফ, বললেন আমাদের সব শেষ হয়ে গেছে। বুধবার দিনগত রাতে সচিবালয়ে আগুন লাগে, তখন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন নীলফামারীতে। আগুনের খবর শুনে সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন ঢাকায়। ফিরে দুপুর 12:30টার দিকে যখন সচিবালয়, তখন তার সঙ্গে ছিলেন শ্রম এবং কর্মসংস্থান ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। পুড়ে ছাই হয়ে যাওয়া অফিস দেখে বিমর্ষ হন আসিফ মাহমুদ। তখন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনকে বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। এ সময় ব্রিগেডিয়ার সাখাওয়াত আসিফ মাহমুদকে সান্ত্বনা দেন। জানাবো হাসিনার পতনের পরে একটার পর একটা ষড়যন্ত্র হয়েছে হাসনাত আব্দুল্লাহ। সাম্প্রতিক সব ষড়যন্ত্র সম্পর্কে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 26শে ডিসেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি, সঙ্গে থাকুন। এদিকে সেই কানুর ফাঁসি চেয়েছিল আওয়ামী লীগ। কুমিল্লার 14 গ্রামে জুতার মালা পরানো বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানুর ফাঁসি চেয়েছিল আওয়ামী লীগ। 2016 সালে যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক প্রকাশ রানা হত্যার প্রতিবাদে অভিযুক্ত সেই কৃষক লীগ নেতা কানুর গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে সমাবেশ করেছিল স্থানীয় আওয়ামী লীগ। এবারে থাকছে সিলেটের ভারতীয় খাসিয়ারগলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু। সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ারগলিতে মোহাম্মদ ফারুক মিয়া 16 নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় ঘটনা ঘটে। নিহত মারুফ মিয়া উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে। 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সব হিসাব পাল্টে দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সব হিসাব পরিবর্তন করে দিয়েছে। সম্প্রতি সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইসরায়েল যখন আনন্দিত ছিল, ঠিক তখনই অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আনসারুল্লাহ। বৃহস্পতিবার আইআরজিসির জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইমি মন্তব্য করেছেন। তিনি বলেন, দখলদার ইসরায়েলের সিরিয়া এবং ইয়েমেনের উপর আগ্রাসন এবং দখলকৃত অঞ্চলে ইয়েমেনের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সব হিসাব পরিবর্তন করে দিয়েছে। আইআরজিসির মুখপাত্র আরও বলেন, ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর শক্তিশালী পদক্ষেপগুলো দেখিয়ে দিয়েছে যে প্রতিরোধ ফ্রন্ট বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরশীল এবং স্বাধীন। সেই সঙ্গে দখলদার ইসরায়েলের অপরাধের দাঁত ভাঙা জবাব দিতেও তারা এককভাবে সক্ষম। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে দোসররা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগেই সতর্ক করেছিলাম, এখনও সতর্ক করছি যাতে শেখ হাসিনা সরকারের দোসরদের সচিবালয় থেকে অপসারণ করা হয়। শেখ হাসিনার দোসররা আবারও ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে, এটা আমরা কোনোভাবেই হতে দেব না। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে মাদার অব মাফিয়া ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। জয়নুল আবেদিন ফারুক বলেন, আমাদের পাশেই গতকালকে সচিবালয়ে আগুন লেগেছে, যেখানে দেশের সব গোপনীয় দলিলপত্র থাকে, অফিস বন্ধ, অফিসে নিরাপত্তা কর্মীর দায়িত্বে থাকে, তারপরেও কিভাবে আগুন লাগলো, এটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জবাব চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, এখনও শেখ হাসিনা ভারতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আরও জানতে চাই, ওবায়দুল কাদের কি করে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গেল। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, এই বিশ্বাস রাখার জন্য স্পষ্ট করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচিত সরকার এদেশে পরবর্তী বৃহত্তর সংস্কার সম্পন্ন করবে। জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, শুধু দুদকে মামলা দিলে হবে না, শেখ হাসিনার পরিবারের সবার দুর্নীতির শ্বেতপত্র জাতির সামনে তুলে ধরতে হবে। সামনে রোজা, নিত্য প্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেটে আমাদের ভাঙতে হবে। সেই আওয়ামী লীগের দোসরা রমজানে গরিব মানুষের কষ্ট দেবার জন্য আবার সিন্ডিকেট করবে, আবার পরিকল্পনা করছে, সেই পরিকল্পনা নষ্ট করতে হবে। তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করুন। পোড়া অফিস দেখে বিমর্ষ আসিফ,
বললেন, আমাদের সব শেষ হয়ে গেছে। বুধবার দিনগত রাতে যখন সচিবালয়ে আগুন লাগে তখন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন নীলফামারীতে। আগুনের খবর শুনে সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন ঢাকায়। ঢাকায় ফিরে দুপুর 12:30টার দিকে যান সচিবালয়ে। তখন তার সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পুড়ে ছাই হয়ে যাওয়া অফিস দেখে যখন বিমর্ষ আসিফ মাহমুদ তখন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনকে বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। এ সময় ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আসিফ মাহমুদকে সান্ত্বনা দেন। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা সব ফাইল পুড়ে যাবার কথা জানান। মাঝখানের সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে দেখা গেছে একেবারে নিচ থেকে পানি এবং ছাইয়ের মিশ্রণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 5 তলা পর্যন্ত আগুনের কোনো ক্ষতি হয়নি। এ ভবনে 6 তলায় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়, 7ম তলায় স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, 8 তলায় রয়েছে স্থানীয় সরকার বিভাগের কিছু অংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কিছু অংশ, 9ম তলায় রয়েছে সড়ক বিভাগ এবং মহাসড়ক বিভাগ। এই 4টি তলা পুড়ে গেছে। প্রতিটি কক্ষের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কোথাও কোথাও দেওয়ালের অংশ খসে পড়েছে, সিঁড়ি ধসে গেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া ধ্বংসস্তূপ। তবে ভেতরের এই অবস্থা বাইরে থেকে বোঝার উপায় নেই। 7 নম্বর ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জানালার ভাঙা কাচের গুঁড়ো। ভবনের দক্ষিণ পাশে মরে পড়ে আছে কয়েকটি কবুতর। আগুন নেভানোর পর পুরো ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুড়ে যাওয়া অংশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সচিবালয়ের ভেতরে টহল দিচ্ছেন সেনা সদস্যরা। হাসিনার পতনের পরে একটার পর একটা ষড়যন্ত্র হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। সাম্প্রতিক সব ষড়যন্ত্র সম্পর্কে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 26শে ডিসেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এক স্ট্যাটাস দিয়েছেন। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি। 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর একটার পর একটা ষড়যন্ত্র হয়েছে। প্রথমে জুডিশিয়াল কুর চেষ্টা করা হলো, ছাত্ররা মাঠে নেমে সেটা রুখে দিল। লীগ যখন আনসার হয়ে ফিরে আসছিল তখন ছাত্ররাই তাদের বিরুদ্ধে সরাসরি মাঠে নেমেছে। এনসিটিভিতে বই না ছাপিয়ে সরকারকে বিকায়দায় ফেলার ষড়যন্ত্র হলো, সেটাও ছাত্ররা প্রতিহত করল। এখন যখন স্বৈরাচার হাসিনাকে সার্ভ করা দালাল মিডিয়া সময় টিভির কু রুখে দেওয়ার জন্য ছাত্ররা এগিয়ে আসলো, তখন চারিদিকে শুরু হলো সুশীলদের আহাজারি। আমাদের বিরুদ্ধে একের পর এক বাস্তবতা বিবর্জিত মিথ্যা ছড়ানো হলো। আমরা বারবার বলেছি যে আমরা কোনো সাংবাদিকদের লিস্ট দেইনি, অথচ এরপরেও পুরোপুরি বানোয়াট অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে মিডিয়ার মাফিয়ারা কু করল। যে সময় টিভির যুগের পর যুগ বিএনপি, জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে, শহীদ আলিফকে হিন্দু ট্যাগ দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে, জুলাই আন্দোলনকে টেরোরিস্টদের উত্থান বানিয়ে হাসিনা ছাত্রদেরকে নর্মালাইজ করেছে, 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে তারেক জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ করে ইমেজ নষ্ট করেছে, এমনকি বিএনপির প্রতিষ্ঠানকে ডিলেজিটিমাইজ করবার অ্যাটেম্প্ট পর্যন্ত নিয়েছে। আজকে তাদের জন্য সুশীলদের মায়াকান্না শেষ নেই। প্রতিবাদ করতে যাওয়া ছাত্ররা আমরা হলাম খারাপ, আর এদের কুকীর্তিকে সমর্থন দেওয়া সুশীলরা হয়ে গেল ভালো। এই সুশীলরা কি গত 16 বছর স্বৈরাচারের নুন ঘি খেয়ে ফ্যাসিবাদকে পাকাপোক্ত করেনি? আমরা তো সেটার বিরুদ্ধেই কথা বলেছি। এখন ছাত্ররা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে প্রশাসনে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোসরদের অপসারণ করে প্রকৃত দেশপ্রেমিকদের দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু সুশীলগিরি দেখিয়ে সরকার সেটি না করবার পরিণতি গতকাল রাতে আমরা পেলাম। সরকারের কাছে অনুরোধ, সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসেন। স্বৈরাচারের দোসরদের সকল ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান। এ সরকার 2000 মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় বসা সরকার। এ সরকার সুশীলদের মধ্য দিয়ে আসেনি, এসেছে 2000 শহীদ ভাই আর 30,000 আহত ভাই বোনদের রক্তের উপর দিয়ে। এই রক্তের সাথে আপোষ করবার কোনো সুযোগ নেই। আমরা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি একটা নতুন বাংলাদেশের জন্য। প্রশাসন লীগের হুমকি আর আগুন দেখার জন্য নয়। সরকারের কাছে অনুরোধ, এদের হাত থেকে প্রশাসনকে মুক্ত করুন। যদি না করেন তবে গণভবন আর আদালতের মতো সচিবালয় কেমন করে আওয়ামী মুক্ত করতে হয় সেটা ছাত্র জনতা খুব ভালো করেই জানে। কানুর ফাঁসি চেয়েছিল আওয়ামী লীগ। কুমিল্লার 14 গ্রামে জুতার মালা পরানো বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানুর ফাঁসি চেয়েছিল আওয়ামী লীগ। 2016 সালে যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক প্রকাশ রানা হত্যার প্রতিবাদে অভিযুক্ত সেই ছাত্রলীগ নেতা কানুকে গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ। ওই সমাবেশ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, আব্দুল হাই কানুর কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও এলাকা ছাড়া। এখন থেকে আব্দুল হাই কানুকে এবং তার ছেলেকে যেখানে পাওয়া যাবে ধরে পুলিশের কাছে হস্তান্তর করবেন। তার অত্যাচার নির্যাতনে আমাদের দলের কেউ ভয় এলাকায় আসতে পারছে না। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানায়। লাঞ্ছিত আব্দুল হাই ভূঁইয়া কানু 14 গ্রামের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য। অভিযোগ রয়েছে কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে 8টি মামলা চলমান। তার ছেলে বিপ্লবও একাধিকবার জেল খেটেছেন।
এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি, সংঘর্ষ, বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত ওই কানু। এছাড়াও তার অত্যাচারে লুদিয়ারা কুলিয়ারা গ্রামের অনেক যুবক গত ১৫-১৬ বছর এলাকায় থাকতে পারেনি। স্থানীয়রা জানান, আওয়ামী সরকারের আমলে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আব্দুল হাই কানু শুধু জামায়াত বিএনপির উপর আক্রমণ করেই ক্ষান্ত থাকেনি, নিজ দল আওয়ামী লীগের নেতাকর্মীদেরও এলাকা ছাড়া করেন। গত ২০১৩ সালের জুন মাসে কানু এবং তার ছেলে গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লবের সন্ত্রাসী বাহিনীর হাতে নির্যাতনের শিকার হন ব্যবসায়ী তৌহিদ আক্তার এবং আলমগীর হোসেন। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার ভাঙচুর করা হয়। ওই ঘটনা বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশও করা হয়। আব্দুল হাই কানুকে নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় স্থানীয় যুবক আনোয়ার হোসেন বলেন, ভিডিও ভাইরালের এ ঘটনায় পারিবারিক দ্বন্দ্বের জেরে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই। গত ২০১৬ সালের ৩রা সেপ্টেম্বর যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক প্রকাশ রানাকে গুলি করে কুপিয়ে হত্যা করে কানু এবং তার ছেলে বিপ্লব ও তাদের সহযোগীরা। ওই দিন আমি নিজেও গুলির শব্দ শুনে ভয়ে ব্রিজ থেকে লাফ দিয়ে আহত হই। তিনি আরও বলেন, কানু আমার চাচা লুদিয়ারা গ্রামের নুরুল ইসলাম মিনারকে রাতের আধারে মারধর করে। একই বছর তিনি লুদিয়ারা গ্রামের একটি অনুষ্ঠানে দুপুরে খাওয়ার টেবিলে থেকে মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নাইম নামের এক ব্যবসায়ীর খাবার প্লেট ছুঁড়ে ফেলে দেন। এই সময় তাকে হেনস্থা করে একদিনের আলটিমেটাম দিয়ে এলাকা ছাড়া করেন। তখন তার এই আচরণে অনেক দাওয়াতি মেহমান না খেয়ে গ্রাম থেকে চলে যান। স্থানীয়রা জানান, কানু গত ১৬ বছর অন্যের বাড়িতে ভাঙচুর চালানো, বিএনপি জামাত তকমা দিয়ে অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা, প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করা, দলীয় কর্মীদের মারধর, হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত। এসব কারণে নিজ দলীয় ক্যাডারদের হাতে মারধরের শিকারও হয়েছেন তিনি। তারা আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩-১৪ সাল পর্যন্ত জামাত বিএনপি লোকজন এলাকায় ঢুকতেই পারেনি। বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা, বাড়ি থেকে বের করে দেওয়াসহ অনেকেরই বাড়িঘর ভাঙচুর, মারধর, ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠিয়ে দেওয়াসহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনেকে তার অত্যাচার সহ্য করতে না পেরে বিদেশে পাড়ি জমিয়েছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক লুদিয়ারা গ্রামের এক যুবক বলেন, ২০১৬ সালে স্থানীয় ইউপি নির্বাচনে কানুর ছেলে এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করেন, অন্যদিকে ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাহিদ হাসান টিপু। ভোট ডাকাতি নিয়ে তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় কানুর বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাদী হয়ে ১৪ গ্রাম থানায় মামলা করেন। তিনি আরও বলেন, ওই সময় নিজেরাই আওয়ামী লীগ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যায়। বিভিন্ন সময় নিজেদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটে। তখন কানু এবং তার ছেলে বিপ্লবের নেতৃত্বে যুবলীগ কর্মী রানা হত্যার ঘটনা ঘটে।